সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ও প্রথম থেকে প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছে, জানাইনি। সুতরাং আমার সাথে সবসময় করে বাংলার ব্যাপারে। और हम उम्मीद करते हैं कि जो कल ममता जी ने कहा कि बीजेपी को हराना हमारा कर्तव्य है, हमारी प्रायोरिटी है, हमारी प्राथमिकता है, और हमें पूरा उम्मीद है कि जो बातचीत चल रही है कुछ न कुछ एक मध्य का रास्ता निकाला जाएगा। पश्चिम बंगाल में इंडिया गठबंधन के रूप में चुनाव लड़ेंगे और सभी पार्टियों का सहयोग होगा। ইন্ডিয়া জোটে বড় ধাক্কা, লোকসভা নির্বাচনে একা লড়ার কথা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন সেই কথা। এবং বর্ধমানে বুধবার যাওয়ার পথে মুখোমুখি হয়ে কংগ্রেসকে তিনি এক হাত নিয়ে বললেন যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কোচবিহার হয়ে বাংলায় ঢুকবে, অথচ কংগ্রেসের তরফে তৃণমূলকে এই বিষয়ে জানানো হয়নি। আর একা লড়ার সিদ্ধান্ত তো আগেই নিয়েছি, বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই। রাহুলের যাত্রা বাংলায় আসছে, ইন্ডিয়া জোটের সঙ্গী হিসেবে আমাদের জানানো হয়নি। জোট কারো একার নয়, আঞ্চলিক দলগুলো সব একসঙ্গে থাকবো। এরপরেই একলা লড়াইয়ের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার পরেই প্রতিক্রিয়া জানানো হয়েছে কংগ্রেসের তরফে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা ভাবাই যায় না। তৃণমূলকে বিরোধী জোটের একটি শক্তিশালী স্তম্ভ বলে উল্লেখ করেছেন। আপনারা সেই মন্তব্য দেখেছেন যে বর্ষিয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলেছেন জোটের মতো পশ্চিমবঙ্গে লড়াই করবে ইন্ডিয়া জোট। আশা করি ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা আলোচনা নিয়ে ফলপ্রসূ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বিজেপিকে হারাবো, বিজেপিকে হারানোর জন্য আমরা সবকিছু প্রস্তুত, তাও জানিয়েছেন মমতা। রাহুল গান্ধীও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের স্তম্ভ, মমতাকে ছাড়া ইন্ডিয়া জোটের কথা ভাবা যায় না। কিন্তু প্রশ্ন হলো, যেখানে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, বার্তা দিচ্ছিলেন, আজকে সরাসরি সেই বার্তা দিলেন। একদিকে অন্যদিকে যদি দেখা যায় যে ইন্ডিয়া জোটের অন্যান্য যারা শরিক, যদি আপের কথাই ধরা যায়, আপ ইতিমধ্যে ঘোষণা করেছে তারা পাঞ্জাবে একা লড়াই করবে। নীতিশ কুমার, সেটা এখনো ঠিক হয়নি তিনি কি করতে চলেছেন। এই পরিসরে আদৌ কি ইন্ডিয়া জোট দাঁড়াবে? আছে কি আদৌ ইন্ডিয়া জোট জানি না। যখন রাম মন্দির নিয়ে প্রচারের উত্তাল পর্বে রয়েছে বিজেপি, সেইখানে ইন্ডিয়া জোটের অবস্থা কি হজবরল? ইন্ডিয়া জোট আদৌ কি হবে? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, ইন্ডিয়া জোটের অবস্থা কি হজবরল? একদিকে পাঞ্জাবে আপ বলছে যে তারা তাদের মতন লড়বে, নীতিশ কুমার কি জানা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করে দিলেন সরাসরি যে তারা একাই লড়বে। কারণ রাহুল যে ভারত জোড়ো ন্যায়যাত্রা যেটা, সেটা পশ্চিমবঙ্গে ঢুকছে, কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসের তরফ থেকে। তো এই যে মানে একটা হযবরল অবস্থা একদিকে, আর অন্যদিকে যখন এই যে রাম মন্দির যে প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে যে বিজেপি যে প্রত্যেক দিন 50,000 মানুষকে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেছে, এবং তার যে একটা প্রচার, সেটাকে কিভাবে মোকাবিলা করবে বলে মনে হয়? দেখো, বিজেপির মোকাবিলা তো পরের ধাপ আর কি, কিন্তু তার আগে তো যারা ইন্ডিয়া জোট তাদের তো সংঘবদ্ধ হয়ে লড়তে হবে। তো এখনো পর্যন্ত ধরো আজকে ইন্ডিয়া জোটের বারবার করে মিটিং হয়েছে, 4-5টা মিটিং হয়ে গেছে, তাদের একটা নাম ঠিক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে মূল যে জিনিস সেটা হচ্ছে আহ কিভাবে লড়বে, জোটের কিভাবে জোট হবে সেটা কোনো দানা বাঁধেনি। এখনো পর্যন্ত তাদের কাছে কোনো কর্মসূচি নেই, কিন্তু সবাই বুঝতে পারছে যে বিজেপিকে হারাবে সবাই আগ্রহী দলরা, কিন্তু তারা সবাই বারবার করে বৈঠকও করলো, কিন্তু তার থেকে যে নির্যাস সেটা এখনো পর্যন্ত শূন্য। কোনো নির্যাস এখনো পর্যন্ত দেখা যায়নি। কারণ ধরো এখনো পর্যন্ত যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তিনি একা লড়বেন। আম আদমি পার্টি মান মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে 13টা আসনেই পাঞ্জাবে লড়বে। এখনো পর্যন্ত আমরা মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি যে উদ্ধব ঠাকরের সাথে কংগ্রেসের জোট নেই, তো সেখানেও সিট শেয়ারিং নিয়ে গোলমাল লেগেছে। যেমন বিহারেও কিন্তু এখনো জেডিইউ এর সাথে কি হবে না হবে এখনো ঠিক নেই, এবং বিহারে যে ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী থাকবে, সেখানেও নীতিশ কুমার থাকবেন কিনা এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়।
তো এই যখন আর কি জোটের অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে আহ কংগ্রেস একদিকে যাত্রা করে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি এই যাক, সেখানে যদি শরিক দল থাকে, সেখানে শরিক দলের তারা অংশ নিচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী আসার আগেই ঘোষণা করে দেখালো এলে একটা তো অস্বস্তি থাকতো সেখানে, তৃণমূল কংগ্রেসকে আহ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস যাবে কি যাবে না সেই নিয়ে হতো হয়তো। এবার দেখা যাবে, যেহেতু মমতা ঘোষণা করে দিলেন সিপিএম নিশ্চয়ই থাকবে সেখানে, এবার সিপিএম এর পথ অনেক প্রশস্ত হলো সেখানে থাকার ফলে। সেখানে সিপিএম, কংগ্রেস বা তৃণমূল একসাথে যদি না থাকতো তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠতো। ফলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কিন্তু ঠিক রাহুল গান্ধী বাংলায় ঢোকার আগেই নিজেকে এখান রাজ্য থেকে আলাদা করে নিল। অন্তত ইন্টারেস্টিংলি, যখন অসমে গুয়াহাটিতে রাহুল ন্যায় যাত্রা হয়েছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের ওখানকার যিনি সম্পাদক সংগঠন তিনিও ছিলেন এবং সিপিএমও ছিল রাহুল গান্ধী সেই ন্যায় যাত্রায় গুয়াহাটিতে। এবার ধরো এখানে যদি জোট না হয় তাহলে বেসিক্যালি অবধারিত ভাবে যে প্রশ্নটা আসে, কারণ তৃণমূল কংগ্রেস তো বাংলার বাইরে কিছু নেই, ফলে তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে থাকলো কি গেল সেটা বড় কোনো কথা নয়। তাহলে অন্যান্য জায়গায় ধরো যেখানে তোমার এই বলছে যে ইন্ডিয়া জোটের নেতারা একসাথে মিটিং করবেন নানা রাজ্যে, সেখানে কি সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা যাবে, বা অরবিন্দ কেজরিওয়ালকে? কারণ অরবিন্দ কেজরিওয়াল, এটা তো অদ্ভুত কাণ্ড হবে যদি পাঞ্জাবে জোট হলো না অথচ দিল্লিতে জোট হলো, এটা তো কেউ শোনেনি। পাঞ্জাবে আপ কংগ্রেস লড়বে, আবার দিল্লিতে আপ আর কংগ্রেস একসাথে বিজেপির বিরুদ্ধে লড়বে। ফলে তুমি যেটা বলেছিলে একেবারেই হযবরল, এখানে দাঁড়িয়ে বিরোধী শিবির একেবারে ছিন্ন খণ্ড বিখণ্ড, নিজেরাও জানে না কি করবে কালকে। বরং সেখানে অনেক গুছিয়ে বিজেপি অনেক ধাপ এগিয়ে আছে এখনো পর্যন্ত। তুমি যদি বলো বিজেপি অনেক গুছিয়ে খেলছে এবং তারা একটা রোড ম্যাপ তৈরি, তারা কি করবে, রাম মন্দিরের পরে কি করবে। আমরা এর মধ্যে দেখলাম কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে দেওয়া হলো। ফলে বিজেপি কি করবে তার কিন্তু একেবারে রোড ম্যাপ পরিষ্কার, যে তাদের এইটার পর এখানে যাবে। এই যে ধরো আজকে রাম মন্দির নিয়ে শুধুমাত্র হিন্দি বেল্ট নয়, বিজেপি চেষ্টা করছে এটা রাম মন্দিরকে কেন্দ্র করে সাউথেও ঢুকতে, বিশেষ করে তামিলনাড়ুতে তামিল সিংহম যারা করছে তারা বারাণসীর সঙ্গে তামিলনাড়ুর যোগসূত্র বা জোড়ার চেষ্টা করে, যে নরেন্দ্র মোদী একাধিকবার সাউথের বিভিন্ন মন্দিরে গেছেন, রামের সঙ্গে তাদের আহ যোগ স্থাপন করেছেন। সেখানে গিয়ে তিনি সেখানে মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন। ফলে তিনি সেটা জুড়তে চাইছেন কোনোভাবে। এবং যেটা তামিল সব থেকে বিজেপির পক্ষে এখন ভালো গ্রাউন্ড হচ্ছে তামিলনাড়ু, কারণ এআইডিএমকে সেখানেও অবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে, একমাত্র ডিএমকে। এবং সেখানে যেটা চলে দ্রাবিডিয়ান পলিটিক্স বা ভার্সেস এতদিন ধরে হিন্দুত্বের যে পলিটিক্স, যেটা দ্রাবিডিয়ান পলিটিক্স তার উপরে ছিল, যে হিন্দুত্বের বিরুদ্ধে তাদের লড়াই। আহ এবার সেখানে দাঁড়িয়ে যেহেতু এআইডিএমকে অবস্থা খারাপ, সরাসরি সেখানে বিজেপি নতুন যিনি সভাপতি হচ্ছেন আন্নামালাই, সে সারা রাজ্য জুড়ে প্রচার করছে বিজেপি, ফলে সেই জায়গাটা প্রচার করেছে। এবং হয়তো শোনা যাচ্ছে যে তামিলনাড়ু থেকে হয়তো নির্মলা সীতারামনকেও দাঁড় করানো হবে। তো বিজেপি ওই জায়গাটা, বিজেপি শুধুমাত্র আর কি হিন্দি বেল্ট না, সেখানে দাঁড়িয়ে বিজেপি সেখানে দক্ষিণেও কর্ণাটকেও বিজেপি হেরেছে অবশ্য। তার আগে বিজেপি গতবার কর্ণাটক থেকে 25টা আসন পেয়েছিল এবং তেলেঙ্গানা থেকে 4টে আসন পেয়েছিল। এবার তেলেঙ্গানায় কিন্তু বিজেপির ভোট শেয়ার বেড়েছে, প্রায় 3% থেকে 8% বিজেপি ভোট শেয়ার নিয়ে গেছে। প্লাস তারপরে তামিলনাড়ুতে কি পাওয়া যায়, গতবার তো শূন্য ছিল তামিলনাড়ু, কেরালা বা অন্ধ্রপ্রদেশ। বিজেপি এবার অন্ধ্রপ্রদেশে যদিও জগনের সাথে বিজেপির সরাসরি জোট না হলেও বিভিন্ন ইস্যুতে জগন সব বিজেপিকে সাপোর্টই দেয়। এবার যেখানে ধরো যেটা দেখার ছিল সেখানে হচ্ছে মহারাষ্ট্র বিজেপি আহ গতি যেটা থামানোর জন্য কয়েকটা জায়গা ছিল, সেটা উল্লেখযোগ্য হচ্ছে মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ, যেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যারা একসাথে লড়াই করলে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতো। কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে দেখলাম মহারাষ্ট্র এখনো জোট জোট কিছু হয়নি, কে কটা আসন পাবে সেখানে এখনো দড়ি টানাটানি চলছে। একই অবস্থা তোমার বিহারে বিহারে আর পশ্চিমবঙ্গে তো অলরেডি ঘোষণা করেই দেওয়া হয়েছে সেখানে জোট হবে না। ফলে পশ্চিমবঙ্গে জোট না হলে যেটা হবে, কিছু কিছু আসনে, বিশেষ করে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন, সে আমরা লাস্ট যদি সাগরদিঘির নির্বাচন দেখি, সেখানে যদি সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ একসাথে জোট করে লড়ে তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অন্তত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়
তৃণমূল কংগ্রেসকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তুমি যদি মালদা বলো, তুমি যদি মুর্শিদাবাদ বলো, তুমি যদি সেটা আহ, আহ, বসিরহাট বলো, তুমি যদি দক্ষিণ চব্বিশ পরগনা বলো, তুমি যদি সেটা দিনাজপুর বলো, বিভিন্ন এলাকায় সেটা কিন্তু তৃণমূলকে এরা একজোট হলে তৃণমূলের সেটা কিন্তু একটা বড়, যে এই জোট হলে যত না কংগ্রেসের লাভ হতো, অনেক বেশি লাভ হতো তৃণমূল কংগ্রেসের। কারণ 2019-এও কিন্তু কংগ্রেস নিজেরা একা আর কি তৃণমূলের সঙ্গে জোট ছাড়াই এই দুটো আসন জিতেছিল। যদিও তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে বিধানসভায় আহ, তোমার মালদার বেশিরভাগ বিধানসভার 24টার মধ্যে বোধহয় 22টা বিধানসভা তৃণমূল দখল করেছিল, দুটো ছাড়া। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস, দেখো, কংগ্রেসের এই জোটটা কোনো সময় বিপ্লব হওয়ার ছিল না। কারণ দুজনই যেটা ভেবেছিল পেহেলে কে যাবে, সেই খেলাটা সেটাই আমরা আমরা চলছিল। আমরা ইন্ডিয়া ইন্ডিয়া এই জোট মানে প্রথম বৈঠক থেকে আমরা বহু প্রতিবেদন করেছিলাম, এবং যে প্রতিবেদনে আমাদের কিন্তু বলাই ছিল যে জোটের যে ধারা, জোটের যে একটা স্মুথ একটা ব্যাপার থাকে সেটা কিন্তু কখনোই দেখা যায়নি, এবং প্রতিবারই কোথাও না কোথাও একটা জোটের জট যেন লেগেই ছিল। সেই জোটের জট কিন্তু এখনো ছাড়ানো যায়নি। বিশেষ করে এর পেছনে ছাড়ানো তো কিন্তু এই বড়ের কথা, জোটের জোটের আর জট জোটের তুমি বলতে পারো জটটা আরো নিবিড় হয়েছে, আরো পেকে গেছে। একদম একদম ছাড়ানো ওই তো জায়গাটাই আমি পরের বলছি কথা। যে এই জটের জন্য কিন্তু অনেকটা দায়ী কংগ্রেস। কারণ ওই যে তিন রাজ্যে চার রাজ্যে যে ইলেকশন ছিল সেই সময়টায় তারা ভেবেছিল বোধহয় যে ওই চার রাজ্যে তারা ব্যাপক সাফল্য নিয়ে আসবে। হ্যাঁ, সেই জন্য তারা মানে তেলেঙ্গানা সহ যে রাজ্যগুলোতে ভোট হলো, তো সেই জায়গা থেকে মধ্যপ্রদেশ, এই যে যে জায়গাগুলোতে ভোট হলো সেখানে কংগ্রেস একটু থমকে গেছিল, এবং তারা ভেবেছিল বোধহয় যে সেখানে তারা ভালো ফল করলে জোটের পুরো কর্তৃত্বটা তাদের হাতে থাকবে। এখন সেই কর্তৃত্ব আর তাদের হাতে নেই। তো সেই জায়গা থেকে জোটের ভবিষ্যৎ যেটা বলা হচ্ছিল যে হযবরল, সেটাই রয়ে যাচ্ছে। উম, এখন দেখার যে তবে অরূপদা যেটা এই যে মানে তৃণমূল নেত্রী আজকে যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই জায়গাটা মানে এই যে সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমরা 2021 সালে যেটা দেখেছিলাম যে ভোটটা ডিভাইড হয়েছিল হিন্দু এবং সংখ্যালঘু ভোট দুটো পার্সেন্টেজ হয়ে কংগ্রেস সিপিএম শূন্য পেয়েছিল। তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পথের দিকেই এগোলেন, বিশেষ করে রাম মন্দিরের ইস্যুর পরে সেটাকে কি একদমই পাকিচ্য তাই। তুমি করলেন? অনেক বেশি সংখ্যালঘু ভোট যত এরা রামের মন্দির বা হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে তাকিয়ে সংহতি যাত্রা হলেও সেটা আদতে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সে যখন পাকসা কাছে গিয়ে সংখ্যালঘুদের সরাসরি বলেছে যে আপনারা যদি অন্য কিছু করেন তাহলে আপনাদের ক্ষতি, আমিও বাঁচাতে পারবো না। ফলে সে কিন্তু যা বার্তা দেওয়ার সেই বার্তাটাই উনি দিয়ে এসেছে। জিনিস যেটা আমরা যদি দেখি 2021 আর 2024-এর মধ্যে কিন্তু অনেকটা ফারাক। কারণ সাগরদিঘি নির্বাচনে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘু ভোটের ওখানে প্রভাব পড়েছিল। যদিও তুমি সেই সিনড্রোম বলতে পারো যেটা সাগরদিঘির মধ্যে সীমাবদ্ধ না, সারা পশ্চিমবঙ্গে, কারণ বলার মতো নিশ্চিত করে যাওয়ার জায়গা নেই, কারণ পঞ্চায়েত ভোট আমরা জানি তো। পঞ্চায়েত ভোট নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এরকম নয় যে এইখানেও ফেয়ার একটা পোল জিনিস হয়েছে। বলার আছে যে 2021 নির্বাচনের পরে মানে যে যে ইস্যুতে সংখ্যালঘুরা তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়েছিল সেই ইস্যুগুলো কিন্তু আস্তে আস্তে আনিস খান ছিল, এবং আরো বেশ কিছু ইস্যু ছিল যে ইস্যুগুলো আস্তে আস্তে কিন্তু এখন মানে বলা যায় যে মানুষের মন থেকে মুছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানে স্মৃতি তো কখনো একসঙ্গে থাকে না, ধীরে ধীরে সেটা একের পর এক ইস্যু আসে আর তৈরি হয়। সেই জায়গাটাতে এখন মূল ইস্যু হচ্ছে রাম মন্দির। সেই রাম মন্দিরের জায়গাটায় সংখ্যালঘুরা কি তৃণমূলের দিকেই ঝুঁকবে বলে মনে হয় আবার সেই 2021-এর মতন? না দেখো, এখনো বলার মতো যায়, কারণ তারপরে এখন যদি দেখি যে নওশাদ কিন্তু যেখানে যাচ্ছে বাঙালি সংখ্যালঘুদের মধ্যে তার একটা জায়গা তৈরি হচ্ছে, একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেখানে কিন্তু লোক হচ্ছে নৌসাদের মিছিলগুলোতে বা মিটিং গুলোতে, সেখানে কিন্তু যেরকম লোক হচ্ছে। এবং উল্টো ভাবে এবং আরেকটাও, আজকে ধরো ডিওয়াইএফআই ব্রিগেডে যে সভা হলো সেটা তো সত্যি কথাই সফল সমাবেশ। তার মানে মানুষ যে একটা বিরোধিতা বা কোনো একটা বিরোধী মঞ্চ চাইছে, বা সেটা তো পরিষ্কার একটা সিগন্যাল দিচ্ছে। এবার কার মঞ্চ কত দিকে যাবে? হ্যাঁ, একটা এটাই যে তৃণমূল কংগ্রেস গত 2021-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের সিংহভাগ দখল করেছিল, এবং তার আগে মনে রাখতে হবে তোমার শীতলকুচিতে যে ফায়ারিংটা হয়েছিল,
তার ফলেও কিন্তু তোমার আর কি সংখ্যালঘু ভোট একটা পকেটে যেতে সুবিধা হয়েছে। তারপরে বিভিন্ন বিজেপি নেতাদের যে বিবৃতি আমরা আসতে দেখেছিলাম, তারপরে যেটা আরো বেশি সংখ্যালঘুদের একত্রিত করে দেয়। না হলে হয়তো আমি জানি না সেটা কিভাবে হতো বা হতো কি হতো না, সেটা পরের প্রশ্ন, যখন হয়নি তো তৃণমূলী সিংহ। কিন্তু তারপরেও আর কি তৃণমূলের যে সংখ্যালঘু ভোটে ইরোশনটা হয়েছে, কিন্তু তারপর এরকম নয় যে তার একদিনে হয়েছে বা কিছু। এবং এবার রাম মন্দির নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যালঘুরা সেখানে জয়েন করেছেন, ইমামরা বলছেন যে এটা। এবং নরেন্দ্র মোদী কিন্তু তুমি দেখো এবার রাম মন্দির করে নরেন্দ্র কিন্তু একটা সংহতির বার্তা দিয়েছেন, একতার বার্তা দিয়েছেন। এরকম কিন্তু কোনো সময় বলেনি মন্দির বনাম মসজিদ বা কিছু, তিনি কিন্তু একতা, রাম একতার কথা বলেছেন, সেই বার্তাটাই তুলে ধরেছেন বারবার করে। এবার দেখা যে ধরো এখানে যে সংখ্যালঘু ভোট নিয়ে, কারণ তৃণমূল কংগ্রেসের ভোটের ধরো 35% যদি এখানে সংখ্যালঘু ভোট থাকে, ফলে তৃণমূল কংগ্রেস যা ভোট পায়, ধরো 48%, 45 যায়, 45%, 46%, সেটার কিন্তু সংখ্যালঘু ভোট তার সেখানে ম্যাক্সিমাম। ফলে এইটা তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে ম্যাক্সিমাইজ করতে। হিন্দু ভোটের এখনো পর্যন্ত যে দেখা যায় 18 টু ধরো 22 বা 20%, সেটা বিজেপির কোর আছে। তারপরে বিজেপির ওপর, এর ওপর নির্ভর করে হচ্ছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা প্লাস নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এর সঙ্গে যোগ হয় এখানে দাঁড়িয়ে। এবার রাম মন্দির পশ্চিমবঙ্গে কতটা হাওয়া তুলতে পারবে আমরা জানি না। ভারতবর্ষের অন্যান্য হিন্দি বেল্টে বিশেষ করে রাম মন্দির যে হাওয়া তুলতে পেরেছে, পশ্চিমবঙ্গে এখন আমরা দেখতে পেরেছি যে এই রাম মন্দির বা হিন্দুত্বের ইস্যুতে বিজেপি কিন্তু ভোট এরকম নয় যে বাদ বাকি 35% ছাড়া 60% বা 50% ভোট কনসলিডেট করলেন। বিজেপি 41% পর্যন্ত উঠেছিল, কিন্তু সেটা আমরা 2019-এ যেটা উঠেছিল, আবার দেখলাম 2021-এ সেটা 38% নেমে গেছে। আবার তুমি যদি দেখো সাগরদিঘিতে কিন্তু সেখানেও বিজেপির ভোট কমেছে। এরকম না বিজেপির ভোট সেখানে পার্সেন্টেজ বেড়েছে। বিজেপির হিন্দু কনসলিডেশন তাহলে সাগরদিঘিতেও হয়নি, সেটা বোঝা গেল। যেটা মুসলিম বেল্ট, সেখানেও হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে হয়নি। ফলে পশ্চিমবঙ্গে কতটা রাম মন্দিরের নামে ভোট হবে এখনো বলার মতো জায়গা আসেনি, কারণ পশ্চিমবঙ্গ তাদের মতো নানাভাবে ইস্যু আছে। বরঞ্চ হিন্দুত্বের ইস্যু যদি বেশি করে বিজেপি এখানে তোলে, তার কিন্তু সুবিধাটা তৃণমূল কংগ্রেস আরো বেশি পাবে। বরঞ্চ দুর্নীতি বা এই ইস্যুগুলো নিয়ে যদি ভোট হয়, তাহলে কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষে অস্বস্তির কারণ। কিন্তু হিন্দুত্বের ইস্যুতে যদি ভোট হয়, তাহলে আমার মনে হয় সেখান থেকে কংগ্রেস বা সিপিএম এর অ্যাডভান্টেজ বোধহয় সংখ্যালঘুদের কাছে তৃণমূলের থাকবে। একদম। এখন আমরা সেদিকে নজর রাখবো যে এই জোটটা আদৌ কি আর দাঁড়াবে। কারণ কংগ্রেসের তরফে ফের একটি বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় কি আবার কংগ্রেস এ রাজ্যের যে তৃণমূল বলেছে 2টি আসন ছাড়া হবে, সেই 2টি আসনে সন্তুষ্ট থেকে কংগ্রেস কি জোটের পথে এগোবে? আমাদের নজর সেদিকে থাকবে। শুধু তাই নয়, এ রাজ্যের তো বটেই, সেই সঙ্গে অন্যান্য যে রাজ্যগুলো, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, এই জায়গাগুলো তো কি হবে, বা বিহার কি হবে, এখনো সেটা স্পষ্ট নয়। জানুয়ারি মাস শেষের পথে, ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন, তারপরেই হয়তো ভোট ঘোষণা হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে যে বিরোধীদের যে একটা ইন্ডিয়া জোট, যে একটা কিছু করতে চলেছে বলে প্রথম দিকে মনে হয়েছিল, সেটা কিন্তু এখন ক্রমশ জনগণের কাছে হতাশার দিকে নিয়ে যাবে না তো? আমাদের এই প্রশ্ন নিয়ে আজকে আমরা আমাদের এই আলোচনা শেষ করব, এবং এর জন্য আপনাদের যে মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে দিন, জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।